রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অসচ্ছল মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দেশের কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্র ছাত্রী, তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আজকের এই অনুষ্ঠানে সভাপতি এবং প্রিয় সহকর্মীবৃন্দ এবং উপস্থিত আমাদের ছাত্র ছাত্রী, অভিভাবক, তাদের শিক্ষক বৃন্দ সহ সমগ্র যারা সুধীমণ্ডলী আছেন, সবাইকে আমি আন্তরিক স্বাগত জানাই। আমরা এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ এবং স্নাতক পাশ ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার 2023 প্রদান অনুষ্ঠানে এই আয়োজন। এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু এখানে উপস্থিত যারা তারা নয়, সারা বাংলাদেশে যারা সকলের জন্য, প্রবাসীদের জন্য আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতা সংগ্রাম তিনি শুরু করেছিলেন 1948 সালে, যখন পাকিস্তানিরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি। তখনই এর প্রতিবাদ করেন এবং ছাত্রদের সেখানে ভাষা, মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য সংগ্রাম গড়ে তোলার জন্য সেই সংগ্রাম শুরু করেন। সেই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন 3 বছর 7 মাস। আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত। এবং তিনি আমাদের দেশে যারা প্রাথমিক শিক্ষা, যেহেতু আমাদের সংবিধানে বলা আছে যে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে, বাধ্যতামূলক হবে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি বলে কিছু নেই, একেবারে সেই বাংলাদেশের কথা এখনকার কেউ বোধহয় চিন্তাই করতে পারবে না। ওই অবস্থায় উপরে দাঁড়িয়ে, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যখন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্বাসনের কাজ শুরু করেন, পাশাপাশি প্রায় 36,165টি প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছিলেন, 1973 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা উন্নয়নের নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। 1974 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের গঠন করেন। 1974 সালেই তিনি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় গঠন করেন। সব থেকে বড় কথা যে আমাদের একটা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য তখনকার দিনে বাংলাদেশের সব থেকে একজন স্বনামধন্য বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদা, তার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন, যে বাংলাদেশের উপযুক্ত শিক্ষা নীতিমালা যেন প্রণয়ন করা হয়। এবং সেটা প্রণয়ন করা হয়েছিল এবং তিনি সেটা হাতে তুলেও দিয়েছিলেন, কিন্তু সেটা করে যেতে পারেননি। 1975 সাল 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায়। সেই দিন জাতির পিতা মুজিবকে, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট ভাইটি মাত্র 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে ঘাতকরা হত্যা করে। কামাল জামালের নবপরিত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতক দল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করে।
রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই দিনে আমার মেজুপুকুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, যুবনেতা, মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আর সেজপুর বাড়ি আক্রমণ করে কৃষক নেতা, কৃষিমন্ত্রী তাকে হত্যা করে। তার সেই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ ও 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা সুলতানিয়া বাদশু, ভাগ্নে রিন্টু সহ সেই বাড়িতেও হত্যাযজ্ঞ চালায়। আমরা সেই থেকে চেষ্টা করেছি, যখনই প্রায় 21 বছর পর প্রথম সরকারে আসি, তখনই আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। কারণ আমি এসে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি। আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ওরা বলতো আমাদের প্রতি রাতে বোমা আর গুলির আওয়াজ শুনেই ঘুম পড়া অভ্যেস হয়ে গেছে, ওগুলো না শুনলেই যেন আমাদের ঘুম আসে না। সেশন জট ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত। আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের, যা আমরা অনেকগুলি পদক্ষেপ নেই। আমাদের শিক্ষা কারিকুলামগুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডে যে রেজাল্ট গ্রেডিংয়ের সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলি, এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। তো 5 বছর সময়, খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না, ফোন সবই অ্যানালগ ছিল, কোনো ডিজিটাল ফোনও ছিল না। আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে হচ্ছে মাত্র 2-3টা কম্পিউটার দিয়েই প্রথম যাত্রা শুরু হয়, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার আইন আমরা পাস করে সেগুলি আমরা নির্মাণ কাজ শুরু করি। গবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল না, অর্থাৎ 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল তারা কখনো বরাদ্দ দেয়নি। আমরা প্রথম প্রথম বাজেট আমরা দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে, তখনই আমরা বাজেটে টাকা দিয়ে দিই গবেষণার উপর। পরবর্তীতে যখন আমরা পূর্ণাঙ্গ বাজেট দিই, সেখানে 100 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলাম। সেটা ছিল আমাদের কম্পিউটার, অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা। এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই। মাত্র একটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিই। সেই সাথে 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং আমরা সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। কারণ বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থা নিই। আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় সেই সময় 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95 লক্ষ টাকা বৃত্তি বা অনুদান দেওয়া শুরু করি। সাথে সাথে আমরা বিনা পয়সায় তো বই দেওয়া, সেটাও আমরা তখন শুরু করেছিলাম। জাতীয় শিক্ষানীতিটা আমরা যেটা করেছিলাম 2001-এ, আমি সরকারে আসতে পারিনি, তখন বিএনপি সেটা বাতিল করে দেয়, দিয়ে তারা আবার নতুনভাবে করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা আসলে উদ্যোগ না, কোনো নীতিমালা থাক এটাই বোধহয় তারা চায়নি, এই ব্যবস্থা যে তারা নিয়েছিল। দ্বিতীয়বার 2009 সালে যখন সরকার গঠন করি, তখন আমাদের সুযোগ আসে আরও কাজ করার। আমরা শিক্ষা গবেষণা খাতে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া শুরু করি, এবং 2010 সাল থেকে বছরে আমরা বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি। অনেকে সে সময় ভেবেছে এটা কী করে সম্ভব, কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত 464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি।
সেই সাথে 2010 সালে আমরা থেকে শুরু করি একটা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। ব্যাংকস্টক আইন 2010, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট 2015, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 2018, বাংলাদেশ উচ্চশিক্ষার কৌশলী পরিকল্পনা 2018 থেকে 2030, সেটা আমরা নীতিমালা প্রণয়ন করেছি। এবং লার্নিং বাই ডুইং নীতির আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021, তাও আমরা বাস্তবায়ন শুরু করেছি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া এবং লার্নিং অ্যান্ড আর্নিং, মানে শিক্ষা গ্রহণ করে যেটা উপার্জন করতে পারি, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা ফ্রিল্যান্সিং এর উপরে শিক্ষা দিয়ে অনেকে কাজের ফাঁকে ফাঁকে অর্থ উপার্জন করতে পারি, বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারি। একসময় এটাকে গুরুত্ব দেওয়া হতো না, সেই জন্য তাদের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট দিয়ে, এটাও যে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটাও আমরা স্বীকৃতি দিয়ে সে ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা প্রতি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল নতুনভাবে সরকারিকরণ করে দিই। এর ফলে প্রায় 371টি কলেজ এবং 359টি স্কুল সরকারিকরণ করেছি, কারণ এসব জায়গায় সরকারি স্কুল কলেজ ছিল না। যেখানে ছিল সেখানে করিনি, কিন্তু যেখানে ছিল না সেখানে আমরা করে দিয়েছি। আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন 5653টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। অপরদিকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পর এ পর্যন্ত 1710টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে, কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আমরা অবহেলা করিনি। আমরা কওমি শিক্ষার তাদের সনদের স্বীকৃতি দিয়েছি, আইন করে দিয়েছি, এবং নতুন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা এবং তাদের সব ধরনের বরাদ্দ প্রদান করা এবং তাদের উন্নত করা সেই ব্যবস্থা করেছি। শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা স্কুলে যেখানে আমাদের ছেলেমেয়েরা একসাথে পড়ে বা সকলের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশরুম তৈরি করা, অর্থাৎ স্যানিটারি ল্যাট্রিন সহ ওয়াশরুম তৈরি আমরা করে দিয়েছি, যাতে আমাদের ঝরে পড়াটা কমে যায়। আজকে ঝরে পড়া আমাদের কমে গেছে, নাই বললেই চলে। পাশাপাশি আমরা 2009 থেকে এ পর্যন্ত 23টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 54টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামী আরবি, টেক্সটাইল, মেরিটাইম, এভিয়েশন ও অ্যারোস্পেস, বেসরকারি খাতে ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি, কারণ কারিগরি শিক্ষা আমাদের আসলে অংশগ্রহণটা খুবই কম ছিল, এখন সেটা আমরা 17% বাড়িয়েছে। আমাদের লক্ষ্য আছে আরও বৃদ্ধি করা। আমাদের সরকারের সামাজিক খাতগুলোতে শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। বাজেটে শিক্ষা খাতেই কিন্তু সব থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এবারের বাজেটে আমরা 94,770 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। তাছাড়া 2023-24 অর্থবছর এখানে বরাদ্দ ছিল 88,163 কোটি টাকা। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে আর এর একটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন সরকার গঠন করি আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%। প্রথমবারে এটা আমরা 65.5% উন্নীত করেছিলাম। 8 বছর পরে যখন আবার সরকারে আসি তখন দেখি আবার আমাদের সাক্ষরতার হার ওই 45% না, তার থেকে আরও 1% বেশি, 34% কমে গেছে। আমি ঠিক জানি না কেন এত বছরে কমে যাবে, বাড়ার তো কথা, বাড়েনি। যাক, 2009 আসার পরে আমরা যে উদ্যোগ নিয়েছি, এখন আমাদের 76.8% আমাদের সাক্ষরতার হার আমরা বাড়াতে পেরেছি। আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে,
এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম আমি সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে কি, এত সুন্দর করে বোধহয় আমরা ভক্তি দিতে পারি না। এত সুন্দরভাবে মানে অনুভূতিটা ব্যক্ত করা এবং বিভিন্ন দিকটা তুলে ধরা, প্রত্যেকের বক্তৃতা কিন্তু ভিন্ন ভিন্ন দিকটা উঠে এসেছে। আমি এই কথাগুলি শোনার পরে সত্যি কথা বলতে কি আমি খুব এখন স্বস্তি অনুভব করছি, এই কারণে যে আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই। কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, এটা আমি 2012 সালে প্রস্তুত করি। কারণ জাতির পিতা যে কথা বলেছেন যে দারিদ্র্যের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারি। আমার বাবা মা খুব বেশি একটা সম্পদ ছিল না, কিন্তু যেটুকুই ছিল, যেমন ধানমন্ডি প্রতিষ্ঠা, আমার বাড়িটি আর সামান্য কিছু অর্থ যা পেয়েছিলাম, আমরা দুই বোন কিন্তু এটা একটা ট্রাস্ট ফান্ড করে জনতার সম্পত্তি জনতাকে দিয়ে দিয়েছি। পাশাপাশি একটা সেই ট্রাস্ট থেকে আমরা প্রথম মেধাবী ছাত্র, দরিদ্র ছাত্র সারা বাংলাদেশে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা বৃত্তি দেই প্রতি মাস হিসাবে, প্রতি 3 মাসে আমি এই বৃত্তিগুলি দিয়ে থাকি। শুধু তাই না, এই ট্রাস্টে আমাদের অনেক ছেলে পেলে পার্ট টাইম কাজ করেও কিছু হাত খরচ জোগাড় করতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। কারণ তখন তো একটা পরিবেশ, কারণ আমরা তো সরকারি নেই, কিন্তু এই ট্রাস্টের মাধ্যমেই আমার ইচ্ছে ছিল যে সকলে আগে আমরা শিক্ষা সহায়তাটা করব। কাজে এরপর যখন সরকারে আসলাম, তখন আমি যখন চারিদিকে অনেক খোঁজ খবর পাই যে অনেক মেধাবী ছাত্র ছাত্রী, বাবা মা দরিদ্র, পড়াতে পারে না, ভর্তি হতে পারে না, সেই দিকে চিন্তা করেই একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমরা গঠন করলাম। যেমন প্রাইমারি পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা কিন্তু বৃত্তি দিচ্ছি, এবং প্রাইমারি স্কুলের বৃত্তিটা মায়ের নামে সরাসরি আমরা পাঠিয়ে দিই। আর তাছাড়াও শিক্ষার জন্য বৃত্তি দেই। কিন্তু আমি ওইটাই মনে করলাম যে শুধু শিক্ষারা মানে যারা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী, তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চশিক্ষা, এবং উচ্চশিক্ষা মানে একেবারে সব থেকে সর্বোচ্চ পর্যায়ে যাতে এই মেধাবী ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। এবং পরবর্তীতে ওটা সিড মানি, পরবর্তীতে আরও কিছু অর্থ বৃদ্ধি করেছি। এবং এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট 16,27,372 জন শিক্ষার্থীর মধ্যে 912,46,510 টাকার উপবৃত্তি প্রদান করেছি। আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে, এখন তো টাকা পয়সার অভাব খুব কম, মানে কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে। তো এই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। তবে আমি আমাদের ট্রাস্টের থেকে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে এই ফান্ডে আমি অন্তত 2 কোটি টাকা আমরা অনুদান দেব, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আমার বোর্ড মিটিংয়ে এটা আলোচনা করতে হবে, আমি আমার ছোটো বোন রেহানার সাথে আলোচনা করেই এটা আমরা দিয়ে দেবো। কারণ আমরা নিজেরও বৃত্তি দিচ্ছি, কিন্তু আমি মনে করি যে এখানে দিতে পারলে সেটা আমাদের একটা আত্মতৃপ্তি হবে যে এই ফান্ডটা, এই ট্রাস্টটা তো আমি আমার বাবার নামেই আমরা করেছি। কাজে আমাদের এটাই ছিল যে আমরা চাই আমাদের কোনো জায়গা অনেক হীরার টুকরো ছড়িয়ে আছে, সেগুলি কুড়িয়ে আনা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই জন্যই এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা সাহায্য দিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের বিভিন্ন উপবৃত্তি আমাদের বিভিন্ন খাতেও দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো প্রকল্পের মাধ্যমে যে
ফান্ডগুলি দেওয়া হয়, এটা একটা সময় প্রকল্প শেষ হয়ে গেলে তখন একটা অসহায়তা দেখা দেয়, সেটা যাতে না হয় আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরও বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে, এটা আর কখনো মানে কেউ নষ্ট করতে পারবে না। আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাটাই নেব। তবে বিভিন্ন মন্ত্রণালয় থেকেও, যেমন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এবং অনেক জায়গা থেকে দেওয়া হয়, সেগুলি চলমান থাক। কিন্তু এই প্রকল্প ভিত্তিক যে সমস্ত বৃত্তি বা কোনো দেশের একটা অনুদান পেলে সেখানে দেওয়া হয়, ওই জায়গা থেকে বের করে এনে আমরা আমাদের নিজস্ব ট্রাস্টের মাধ্যমেই আমরা আমাদের ছেলে মেয়েদের বৃত্তি দেব, যাতে করে এই মেধাবী মানে মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী যে শক্তিটা, এটার জন্য আমাদের দেশের উন্নয়নের কাজে লাগতে পারে, সেদিকে আমরা দেব। আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সম্মানিত উপবৃত্তি কর্মসূচি হতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত 7,790 কোটি 2,78,090 টাকা উপবৃত্তি বা টিউশন ফিও প্রদান করা হয়েছে। আমাদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, প্রাক্তন ছিটমহল, সেগুলো এখন আমাদের হয়ে গেছে, সেখানকার বাসিন্দা, অতি দরিদ্রপীড়িত 10টি উপজেলা যেমন লাখানছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, চররাজীপুর, চিলমারি, উলিপুর, ভুরুঙ্গামারি, কাহারোল, খানসামা, কুলিয়ারচর থেকে 2023-24 অর্থ বছরে আবেদনকৃত শতভাগ শিক্ষার্থীর মধ্যে এটা হচ্ছিল 49,142 জন এই বছর উপবৃত্তি প্রদান করা হচ্ছে, যার ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, আমাদের ঝরে পড়াও কমে গেছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে 2023-24 অর্থ বছরে 12,46,482 জন শিক্ষার্থীকে 450 কোটি 39,57,000 টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রাথমিক সহ মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় সুবিধাবঞ্চিত যে জনগোষ্ঠী, তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য আমাদের সকল ছাত্রছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তবে জেন্ডার সমতা না, আমি বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে, ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে, কারণ ছেলেরা যেন পিছিয়ে না থাকে। আমি এখানে ছেলেরা আছে বলবো, মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কাজে ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে। যে আসলে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায়, কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের, অনেক দেশের জনসংখ্যাই অত নাই, এটাও একটা বাস্তব কথা। হ্যাঁ, আমাদের প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো যে আমরা দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের শিক্ষাক্রম সব কিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া, শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছে থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি, পরচর্চা ছাড়া তো আসলেই যাবে না, যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলো এটা লিখলে শুনবা না তো, নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে।
নিজের উপর বিশ্বাস থাকতে হবে।